প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা দেখার জন্য। গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন নির্বাচন। একটি সিটি কর্পোরেশন নির্বাচন মোটামুটি সারা দেশ কাঁপিয়ে দিয়েছে এবং আলোচনা ছিল সর্বত্র। কিন্তু আগামীকাল দেশের 61টি জেলায় জেলা পরিষদ নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচন নিয়ে অত আলোচনা নেই। না থাকার দুটি কারণ। একটি কারণ হলো যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো এই নির্বাচন বর্জন করছে। আওয়ামী লীগ ছাড়া আর কোনো রাজনৈতিক দলই আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে না, যদি এটা দলীয় নির্বাচন না। আর আরেকটি বিষয় হলো যে এই নির্বাচনে সরাসরি ভোটের বিধান নেই। নির্বাচক মণ্ডলী গঠিত হয়েছে স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরাই ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য মনোনীত করবেন। ফলে সরাসরি ভোটের বিধান না থাকার কারণে এই নির্বাচনটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে খুব বেশি আলোচনা নেই। ফলাফল অনেকটাই পূর্ব নির্ধারিত, যেহেতু একমাত্র আওয়ামী লীগই কোনো কিছু বিভিন্ন জেলায় প্রার্থী সমর্থন দিয়েছে, মনোনয়ন বলা যাবে না কারণ যেহেতু দলীয় নির্বাচন না। কালকে সেই নির্বাচনটি হতে যাচ্ছে। নির্বাচনটি দুটি কারণে গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশে এই প্রথম জেলা পরিষদের নির্বাচন হচ্ছে এবং এই প্রথম পরোক্ষ ভোটের নির্বাচন হচ্ছে। পরোক্ষ ভোটের নির্বাচনটি আমরা পাকিস্তান আমলে বেসিক ডেমোক্রেসির কথা শুনেছি, বা তখন দেখার বয়স ছিল না, শুনেছি। বাংলাদেশে এই প্রথম আমরা দেখতে যাচ্ছি যে সেই স্টাইলের একটি পরোক্ষ ভোটের নির্বাচন। প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোট নিয়েও হাইকোর্টে একটি রিট আছে, জেলা পরিষদে পরোক্ষ ভোট করাটা সংবিধানসম্মত কিনা সেটি এখনও নিষ্পত্তি হয়নি। তবুও কালকে নির্বাচন হবে সকাল 9টা থেকে 2টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে ভোটাররা মানে ভোটার হলো যারা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সদস্যরা, কাউন্সিলররা ভোট দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্য নির্বাচিত করবেন। আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের স্টুডিওতে 3জন অতিথি উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক BDNews24.com-এর সিনিয়র এডিটর আমানুল্লাহ কবির, আছেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপের চেয়ারম্যান ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, উনি একই সাথে শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে শিক্ষকতা করছেন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের প্রো ভিসি, এবং আছেন খালিদ মাহমুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং মাননীয় সংসদ সদস্য। আপনার 3জনকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা একটি রিপোর্ট, আমাদের মাহফুজা মুসলি করেছে, একটা রিপোর্ট দেখে আলোচনা শুরু করব। দেশে এতদিন প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসলেও এবারে প্রথম পরোক্ষ পদ্ধতিতে স্থানীয় সরকারের প্রতিনিধি নির্বাচিত হতে যাচ্ছেন। জেলা পরিষদ নির্বাচনে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত 63,143 জন প্রতিনিধি ভোট দেবেন। প্রতি জেলায় একজন চেয়ারম্যান, 5 জন সংরক্ষিত ও 15 জন সাধারণ সদস্য নিয়ে পরিষদ গঠিত হবে। সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ডিজিটাল ডিভাইস, বিশেষ করে মোবাইল ফোন এবং যেটা ডিজিটাল ঘড়িও হতে পারে, এর মধ্যে যেটা স্ক্যান করার মতো ক্যাপাসিটি আছে, এই ধরনের ডিভাইস কেন্দ্রে অ্যালাউড না। সরাসরি দলীয়ভাবে নির্বাচন না হলেও আওয়ামী লীগ বাদে বিএনপি, জাতীয় পার্টি সহ সব বড় দলই এই নির্বাচন বর্জন করছে। ইতোমধ্যে 21টি জেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ একজনকে সমর্থন করলেও বিভিন্ন জেলায় দলের একাধিক নেতাকর্মী প্রার্থী রয়েছেন। অভিযোগ উঠেছে, সরকারি দলের মন্ত্রী বা সংসদ সদস্যদের কেউ কেউ এলাকায় অবস্থান করে নির্বাচনকে প্রভাবিত করছেন। যারা সংসদ সদস্য এলাকাতে এখন অবস্থান করছেন তাদেরকে এলাকা থেকে সরে আসার জন্য আমাদের কমিশন থেকে মাননীয় স্পিকারের কাছে একটা চিঠি দেওয়া হয়েছে। তিনি যেন এই ব্যাপারে তার সংসদ সদস্য যারা আছেন তাদেরকে নির্দেশ প্রদান করেন। বছরব্যাপী আলাদা আলাদা স্থানীয় সরকার নির্বাচন না করে নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন চান নির্বাচন বিশ্লেষকরা। আমরা কি সারা বছর খালি নির্বাচন করতে থাকবো? একবার ইউনিয়ন পরিষদ নির্বাচন, একবার উপজেলা পরিষদ, একবার জেলা পরিষদ, এত নির্বাচনের প্রয়োজন নেই। একটা শিডিউল, একটা সিঙ্গেল শিডিউলে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ নির্বাচন একই দিনে হতে পারে, একসাথে তারা কাজ শুরু করতে পারে এবং প্রতিটা সিটিজেন 3টা ভোট দিবে। অন্যদিকে নির্বাচনকে প্রত্যক্ষ করতে বিদ্যমান আইনেরও সংশোধন দেখতে চান বিশেষজ্ঞরা। এই নির্বাচনটা প্রত্যক্ষ হলে ভালো হতো এই কারণেই জনগণের সরাসরি একটা অংশগ্রহণ থাকতো। কিন্তু ভবিষ্যতে আমার কাছে মনে হয় এই আইনটা পরিবর্তন করে এটাকে প্রত্যক্ষ নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। আপনি নির্বাচন পর্যবেক্ষণ দীর্ঘদিন ধরে করছেন। একদম আমরা যখন
মাঠ পর্যায়ে রিপোর্টার ছিলাম তখন থেকে আপনার সাথে ইলেকশন কমিশনে দেখা। ফলে এই নির্বাচনটি একটু নতুন ধরনের নির্বাচন, পরোক্ষ ভোটের নির্বাচন আমরা কখনো দেখিনি। আপনি কিভাবে এই নির্বাচনটাকে একটা মূল্যায়ন করলে আমরা আলোচনাটা শুরু করবো আর কি, আপনার কাছ থেকে শুরু করি। দেখুন, আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড আইয়ুব আমলের সেই বেসিক ডেমোক্রেসির উদাহরণটি আছে। এ বাদে আপনার স্বাধীন বাংলাদেশে এ ধরনের নির্বাচনের আমাদের কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা নেই যে আমরা দেখেছি বা এর মধ্য দিয়ে গেছি। এবং এই যে প্রতিষ্ঠানটি, স্থানীয় সরকারের যে স্তর আছে তার বর্তমান সর্বোচ্চ স্তরের একটি পরিষদ, এবং এটির ভৌগোলিক মানে তনুবপু কিন্তু যথেষ্ট বড়, বেশ কটা সংসদীয় আসন নিয়ে গঠিত বলা যেতে পারে, এবং তার মধ্যে তার আমব্রেলার নিচে অনেকগুলো স্থানীয় সরকারি প্রতিষ্ঠানও আছে। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, মানে ইউনিয়ন পরিষদ, চারটা তো থাকবে। আমি যদি খুব ডেভিলস অ্যাডভোকেট হিসেবে বিষয়টাকে দেখবার চেষ্টা করি, বুঝবার চেষ্টা করি, তাহলে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের প্রতিনিধিরাই এখানে ভোটার হিসেবে এনরোলড, এবং তারা ভোটাধিকারটা প্রয়োগ করবেন অন বিহাফ অফ দ্য হোল পপুলেন্স বা নির্বাচক মণ্ডলী। এবং এখানে আপনার আমরা জানি যে নারী ভোটারও আছেন সংরক্ষিত আসনে, সাধারণ আসনে নারী পুরুষ উভয় ধরনের ভোটারই আছেন। এবং এই প্রতিষ্ঠানটি কিন্তু ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সেই ব্রিটিশ আমলে ডিস্ট্রিক্ট বোর্ড যেটা বলা হতো, জেলা বোর্ড, এটা যথেষ্ট শক্তিশালী ওই অর্থে যে তনু বপু এবং সেই সঙ্গে আর্থিক যে মাসল সেটা ছিল, এবং তারা প্রচুর কাজও করে গেছেন। আপনার জেলা বোর্ডের রাস্তা কতটা গুরুত্বপূর্ণ সেটি আমাদের বিভিন্ন উপন্যাসেও এর বর্ণনা আছে। আর এর পাশাপাশি যে জেলা পরিষদের ডাক বাংলোও কিন্তু বিভিন্ন জায়গায় আপনার তার সাক্ষ্য জানান দিচ্ছে। এই বিষয়গুলো আছে, এবং সেই সঙ্গে মানে ইনকাম জেনারেশনেরও কিন্তু ভালো রকমের সুযোগ আছে, এবং কোনো কোনো জেলা পরিষদে 20-22 কোটি টাকা তারা অনায়াসেই সৃজন করেন তাদের নিজস্ব যে সোর্সগুলো আছে সেগুলো থেকে। তো ফলে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর পুরোপুরি নির্ভরশীল সেইভাবে বলা যাবে না। আর আপনার ওই যে ভৌগোলিক কারণে যারা হয়তো কলকে পাচ্ছেন না মানে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায়, সেখানে তারা একটা স্পেস কার্ভ আউট করে নেওয়ার সুযোগ পাচ্ছেন। আর একদম শিওর শট, মানে প্রাইস ট্যাগ তো প্রত্যেকের ঘরে আছে কম বেশি, ইনফরমালি আমরা জানি। এবং হর্স ট্রেডিংয়ের যে ট্র্যাডিশনটা পাকিস্তান আমলে গড়ে উঠেছে তার কিছু ইঙ্গিত নমুনা এখানে পাওয়া যাচ্ছে। এবং যারা ইনভেস্ট করবেন খোলামেলা বললে, তাদের টাকাটা মানে সেফ উঠে আসবে এরকম একটি ব্যবস্থায়, এতে কোনো সন্দেহ নেই। এবং অ্যামাউন্ট অফ রিস্কটা কম, এবং সেই জন্যই আইন করে কিন্তু এই ডিজিটাল ডিভাইস না, সেটা হচ্ছে যে মানে বিফলে যাবে না। আপনি মোটামুটি আগের থেকে বুঝে নিতে পারবেন যে নির্দিষ্ট সংখ্যক ভোটার এবং কোন বাক্সে ভোটটা বা কার পক্ষে ভোটটা যাবে, এবং সেই ভয় থেকেই কিন্তু আইন করে আপনার এই ডিজিটাল ডিভাইস বন্ধ করতে হয়েছে, যে প্রমাণটা মানে একদম 100% ফুল প্রুফ দিতে হবে। আমি এই বিষয়টি প্রত্যক্ষ করেছিলাম এলসওয়্যার। প্রথম আপনার লেজিসলেটিভ কাউন্সিল ইলেকশন প্রত্যক্ষ করতে গিয়েছিলাম আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে হংকংয়ে, এবং নতুন তখন প্রথমবারের মতো নির্বাচন হচ্ছে ক্রিস প্যাটন বিদায় হওয়ার পর। এবং সেই নির্বাচন আমি খেয়াল করলাম উন্নত প্রযুক্তির দেশ বা অঞ্চল, কমিউনিস্ট পার্টি সেন্ট্রালি তার ক্যাডার সদস্যদের বলে দিয়েছে যে তোমরা যে পার্টিকে ভোট দিচ্ছ সেটা নমুনা হিসেবে এই সেলফোন নিয়ে যাবে, তো ক্যামেরা আছে, ছবি তুলে নিয়ে আসবা। আমি একটা প্রেস কনফারেন্সে প্রকাশ করেছিলাম, ওর হইচই পড়ে গেছিলো সারা পৃথিবীতে বিষয়টা নিয়ে। তো ওই অভিজ্ঞতার আলোকে আমি মানে নির্বাচন কমিশনকে সাধুবাদ দেবো যে তারা বিষয়টা খেয়াল করেছেন এবং আপনার বিধিনিষেধ কিন্তু আরোপ করছে। শুধুমাত্র সেলফোন না, সচিব মহোদয় কিন্তু ওই ঘড়ির কথাও বলে দিয়েছে। এখন ঘড়িতেও তো ভিডিও থাকে, সুবিধা আছে সেদিক থেকে। জি, জনাব আমানুল্লাহ কবির, জনাব নাজমুল হাসান কলিমুল্লাহ শুরুতে উনি বেসিক ডেমোক্রেসির কথা বলছিলেন। আমার ধারণা যে আমাদের চারজনের মধ্যে আপনারই বোধহয় ওই সময়কার কিছু স্মৃতি মনে থাকতে পারে, একটু যদি। আমার খুব একটা বেশি মনে নেই, আমি তখন ছোট স্কুলে পড়ি, যে কিছু কিছু মনে আছে, কিছু মনে আছে। যেমন তখন ইলেকশন করেছে, প্রেসিডেন্ট ইলেকশন করেছে আইয়ুব খান, মানে ফিল্ড মার্শাল আইয়ুব খান আর ফাতেমা জিন্নাহ, দুইজন ইলেকশন করেছে। আর মানে কায়েদে আজমের ফুল মার্কা বোধ, গোলাপ ফুল মার্কা।
তো কায়েদ আজমের বোন ফাতেমা জিন্নার, জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নার বোন। তো ইলেকশন করেছেন, সেখানে আমরা যেটা দেখেছি, আমরা শুনেছি এবং দেখেছিও, কিছুটা দেখেছি এই কারণে যে আমাদের এলাকায় তো ভোটার ছিল, ভোটার মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার এরা ছিল। এদেরকে মানে এই যে আইয়ুব খানের লোকজন অর্থাৎ সরকারি লোকজন তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে রেখেছে। আপনার বিভিন্ন হয়তো হোটেলে আটকে রেখেছে, শহরে কোনো রেস্ট হাউস মানে এরকম শহরে action, নিয়ে গিয়ে গুডাউনে তারপরে আপনার হয়তো কোনো মানে রেস্ট হাউসে আটকে রেখেছে, এরমভাবে আটকে রেখেছে, আটকে রেখে তাদের কাছ থেকে ভোট নিয়েছে, এবং যে কারণে ফাতেমা জিন্নাহ কিন্তু হেরে গেলেন। তো এইরকমভাবে এই যে আটকে রেখে যে মানে ভোট নেওয়া, এটা একটা সুবিধা ছিল, যেহেতু ভোটার কম ছিল, খালি মানে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার তাদের কিন্তু সুতরাং সুবিধা ছিল, ভোটার তো বেশি ছিল না। এখন এই জিনিসটা মনে পড়ে, এই যে আজকে যে এই যে প্রত্যক্ষ ইলেকশনটা হচ্ছে, পরোক্ষ ইলেকশনটা হচ্ছে, এটি আমার কাছে মনে পড়ে। আজকে আমি যেমন পত্রিকায় দেখলাম যে গ্রাম বাংলায় টাকা উঠছে। এই যে টাকা উঠছে, এই আপনি কিছুক্ষণ আগে আপনার ইন্ট্রোডাক্টরি ইয়েতেই বললেন আপনি, সেখানে যে দেখেন টাকার খেলাটা কিভাবে হচ্ছে, তাই না? অথচ কিন্তু ভেরি ইন্টারেস্টিং হচ্ছে যে এটা অন্য কোনো বড় রাজনৈতিক দল কিন্তু কন্টেস্ট করতেছে না, নিজেদের মধ্যে টাকার খেলাটা আওয়ামী লীগের যে প্রার্থী তাদের মধ্যে এই টাকার খেলাটা তাদের মধ্যেই হচ্ছে, এবং ওই যে সবার টাকা নিচ্ছে, সবার টাকা সবাই নিচ্ছে, নিয়ে কাকে ভোট দেবে এটা কিন্তু জানেন না আপনি। মোবাইল ডিভাইস নিষিদ্ধ করে তো বাঁচাই দিছে যে তাইলে অনেকের কাছে টাকা নেওয়া যাবে। এখন টাকা সবার কাছ থেকে ভোট কাকে দেবে এখন পর্যন্ত জানা জানি। যাই হোক, মানে এখন যেটা হচ্ছে মানে এখন এটা এখানে একটা মানে মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের সবগুলো নির্বাচনই হয় ইউনিভার্সাল ফ্র্যাঞ্চাইজ অনুসারে, মানে প্রত্যক্ষ ভোটে হয়, সরাসরি ভোটে হয়। আর এইটা হচ্ছে সম্পূর্ণ আলাদা একটা বেসিক ডেমোক্রেসির ইয়েতে পরোক্ষ ভোটে মানে নির্বাচনটা হচ্ছে। এখানে কিন্তু আমি কনস্টিটিউশন এক্সপার্ট না, কিন্তু যতটুকু বুঝি এটা কনস্টিটিউশনের সঙ্গে একটা না, এটা অলরেডি হাইকোর্টে একটা রিট আছে, একটা রিট আছে, এখনো রিটটা হয় নাই। মানে যদি রিটের যদি মানে ফয়সালাটা হয়ে যায় তাহলে তখন কি হবে? কালকে নির্বাচন হয়ে যাচ্ছে, একটু প্যাচগোছ লেগে যেতে পারে। কারণ যদি মানে এটা হয়ে যায়, যেটা যদি বলে যে ইটস এগেইনস্ট দ্য স্পিরিট অফ কনস্টিটিউশন, তাহলে কি হবে, তাই না? তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। কাজে এইরকম একটা আশঙ্কা রয়ে গেছে। যাই হোক, এই সমস্ত আশঙ্কার মধ্যে একটা নির্বাচন হচ্ছে, এবং যেটা মানে আমি মনে করি এটা কিন্তু ভালো বোধ করার কোনো উপায় নেই যে একটা নির্বাচন যেখানে হচ্ছে সেখানে আপনার কোনো বড় রাজনৈতিক দল একমাত্র আওয়ামী লীগ ছাড়া, রুলিং পার্টি ছাড়া আর কেউ পার্টিসিপেট করছে না। এটা কিন্তু ভালো লক্ষণ না, এটা আমাদের ডেমোক্রেসির জন্য ভালো লক্ষণ না। সুতরাং আমি মনে করি যে ইলেকশনটা এমনই হওয়া উচিত, ইলেকশন বলতে যা বোঝায় তাই হওয়া উচিত, সবার পার্টিসিপেশনও হওয়া উচিত। এইটা যেমন রাজনৈতিক দলগুলো পার্টিসিপেট করবে, তেমনি সমস্ত ভোটাররাও পার্টিসিপেট করবে, এইটাই হবে নির্বাচন। এখন এই নির্বাচনটা আমার কাছে মনে হয় যে এই নির্বাচনের মানে লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠতে পারে ভবিষ্যতে, বিশেষ করে কনস্টিটিউশন প্রশ্নটা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে আসি। আর দুজন ইতিমধ্যেই বেশ কিছু অভিযোগ করেছে, মানে ধরেন ৪৫ বছর তো বাংলাদেশের জেলা পরিষদের নির্বাচন হয়নি, মানে হঠাৎ করে এই নির্বাচনটি করতে হলো কেন? মানে এই প্রশ্নটা যদি আগে শুনি। এমনিতে মানে সকল স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন হয়েছে এবং বাকি সবগুলো নির্বাচনের সবগুলো হলো দলীয়, একমাত্র সর্বোচ্চ টায়ারের নির্বাচনটি নির্দলীয়। এখানে আওয়ামী লীগের ধানের শীষ বা নৌকা বা ধানের শীষের নির্বাচন না, কিন্তু এইরকম একটি পরোক্ষ ভোটে নির্বাচন করতে হচ্ছে কেন? এটা দিয়ে শুরু করি। অনেকগুলো কিন্তু আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। ঠিক আছে, সবচেয়ে ধন্যবাদ আপনাকে। যে সেটা হচ্ছে যে নির্বাচন একটা হচ্ছে, আপনি জেলা পরিষদ যে মানে ইয়েটা যেটা বললেন যে অনেক রিসোর্স আছে এখানে, এটা কিন্তু ফাংশনাল ছিল না। আপনি যদি মানে ধরেন যে 2009-08 সালের নির্বাচনের পরে সেখানে প্রথম প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল এবং মানুষের কাছে জেলা পরিষদ সম্পর্কে দৃশ্যমান হয়েছে, এরা কিন্তু দৃশ্যমান ছিল না। এটা যখন 1975 সালে যখন জেলা গভর্নর নিয়োগ দেওয়া হয়, তখন কিন্তু একটা মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছিল যে জেলা গভর্নর, যে পাবলিক প্রতিনিধি, যেটা হচ্ছে জেলার মধ্যে মানে জেলা প্রশাসক যিনি ছিলেন, তিনি কিন্তু এই টোটাল মানে এই বিষয়টা আমলাতান্ত্রিক বা যেটাই বলেন, মানে সেখানে আমলাতন্ত্র ছিল কিন্তু জনগণের প্রতিনিধি ছিল না।
তো ওইটাই ফার্স্ট ইয়ে করতে সেই জায়গাটায় যখন আমরা জেলা প্রশাসক নিয়োগ করা হলো, আপনি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, যদিও নির্বাচনটা হচ্ছে নির্বাচিত প্রতিনিধি দ্বারা নির্বাচিত হচ্ছেন, কিন্তু বাট সাধারণ মানুষের কাছে জেলা পরিষদের কর্মকাণ্ডটা দৃশ্যমান হবে এই প্রথম দৃশ্যমান হয়েছে। কারণ আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। আমরা 75-এর পরবর্তী জিয়াউর রহমান, এরশাদ বিভিন্ন সামরিক শাসনের যাতা করে থাকতে থাকতে, তার আগে আপনি যেটা বললেন যে বেসিক ডেমোক্রেসি কিন্তু যেটা ফাতেমা জিন্নাহ নির্বাচনে তখন কিন্তু সামরিক শাসন ছিল। এখন কিন্তু সামরিক শাসনের অধীনে নির্বাচনটা হচ্ছে না। কাজে ওই নির্বাচনের সঙ্গে নির্বাচনের কিন্তু ঠিক ওইভাবে মানে কম্পেয়ার করাটা ঠিক হবে না। এখন কিন্তু গণতান্ত্রিক একটা এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে। সেটা অন্যান্য দল নির্বাচন করছে কি করছে না সেটা আলাদা জিনিস, কিন্তু নির্বাচনটা হচ্ছে একটা গণতান্ত্রিক এনভায়রনমেন্টের মধ্যে। তো কাজেই এই যে আপনার দৃশ্যমান এই বিষয়গুলো লুকায়িত ছিল, যেটা আমাদের বিভিন্ন সময়ে কলিমুল্লাহ স্যার বলেন, আমাদের কবি, আমাদের সিনিয়র সাংবাদিক বা আপনারাই বলেন, বা আমরা স্থানীয় সরকার নিয়ে যারা কথা বলে দীর্ঘদিন সময় যারা কাজ করছে, তারা সবসময় নির্বাচনে তাদের কিন্তু প্রেশার ছিল যে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে, স্থানীয় সরকার শক্তিশালী করতে। বর্তমান সরকার কিন্তু উপলব্ধির মধ্যে এনেছে যে ইউনিয়ন পরিষদগুলো, আপনি ইউনিয়ন পরিষদের যে বিষয়টা ছিল এক সময় ছিল যে নির্বাহী কর্মকর্তার উপরে টোটাল ক্ষমতাটা ছিল, চেয়ারম্যান হাতে থেকে ছিল না। এখন কিন্তু আপনি যদি ইউনিয়ন পরিষদগুলো দেখেন অনেক ক্ষমতা তারা পেয়ে গেছে ইতিমধ্যেই। এটা কিন্তু আমি সরকারের যেমন বলবো যে সিদ্ধান্তের বিষয়, তেমনইভাবে যারা স্থানীয় সরকার শক্তিশালী করার ক্ষেত্রে দীর্ঘদিন আন্দোলন করেছেন, বিভিন্ন সরকারগুলো চাপ দিয়ে, তাদেরও একটা সাফল্য। উপজেলা পরিষদ প্রথম যখন নির্বাচন হলো 2008 সালের পরে 9 সালে, তখন কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, এমপি ভার্সেস হচ্ছে উপজেলা চেয়ারম্যান ভার্সেস নির্বাহী কর্মকর্তা, ইওনো, এগুলো নিয়ে বহুত আলোচনা। কিন্তু এখন উপজেলা পরিষদগুলো অনেক কিন্তু শক্তিশালী হয়ে গেছে, অনেক ফাংশনাল হয়ে গেছে। আমাদের এই প্র্যাকটিসটা ছিল না 90 সালের। আমরা গণতান্ত্রিক একটা পরিবেশ, যেই পরিবেশেই হোক, একটা গণতান্ত্রিক একটা পরিবেশ আবহাওয়া বাংলাদেশে প্রথম তৈরি হলো 75-এর পরে। তারপরে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন কারণে আমাদের রাজনৈতিক দলগুলোর দুর্বলতা আছে এখানে। কারণ আপনি যেটা বললেন যে গণতন্ত্র নির্বাচন করার থেকেও বা গণতন্ত্র চর্চা করার থেকেও আমাদের কিন্তু ক্ষমতাটা কিভাবে নিতে পারবো এই ধরনের আমাদের কিন্তু চর্চাটা বেশি ছিল। কাজে সেই কারণে গণতন্ত্রটা সেভাবে পরিস্ফুটিত হইতে পারেনি। বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা, তিনি সদিচ্ছা বা তার মনে করেন একটা আগ্রহ আছে স্থানীয় সরকারগুলো শক্তিশালী করা হোক, সেই লক্ষ্যে কিন্তু নির্বাচনটা হচ্ছে। সেই নির্বাচনটা হচ্ছে এবং আমি যতটুকু জানি, যদিও অনেকগুলো জেলায় হচ্ছে, যেহেতু অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে নাই, বিশেষ করে প্রধান রাজনীতি অংশগ্রহণ করেনি, সেই কারণে প্রায় 20-22টার মতো 22টা জেলা এরকম হয়ে গেছে, নির্বাচিত হয়ে গেছে। একটাতে মানে নির্বাচন হচ্ছে না সম্ভবত, কুষ্টিয়াতে। বাকিগুলোতে নির্বাচন হচ্ছে। আমি আজকে এখানে আসার আগ পর্যন্ত আমি যতটুকু জানি, বাংলাদেশের এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ না করলেও নির্বাচন কিন্তু খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে। এবং মানে এখানে শুধু তো চেয়ারম্যানটা না, সদস্য আছে, এখানে 15 জন সদস্য আছে, আবার 5 জন সংরক্ষিত মহিলা আছে। কাজে খুব প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে। কারণ আমি অনেকগুলো জেলায় আমি দলের পক্ষ থেকে যেহেতু যোগাযোগ করেছি, তাদের দেখছি যে নির্বাচনের ব্যাপারে খুব আগ্রহ আছে। যদিও নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচন ভোটাধিকার আছে, কিন্তু সাধারণ মানুষের নাই। কিন্তু সাধারণ মানুষের একটা বিরাট আকাঙ্ক্ষা, প্রতিদ্বন্দ্বী থাকলেও নির্বাচিত যারা আবার সবাই আওয়ামী লীগেরই হবে, সবাই না বেশিরভাগই প্রতিদ্বন্দ্বিতা নিজেদের ভাগাভাগি। এটা একটা আমি বলি আপনাকে, এটা একটা বাংলাদেশের একটা ট্রেডিশন না। যেহেতু গণতন্ত্রটা আমাদের খুব দুর্বল, অত রাজনৈতিক দলগুলো আমরা ওই দিকে আগ্রহটাতে, যেটা আমি প্রথমেই বলেছি, ক্ষমতার দিকে আগ্রহ বেশি, মানে যে কোনো প্রক্রিয়ার মধ্যে ক্ষমতায় যাওয়াটা। সেই কারণে আমাদের এই জায়গাটা যেটা হচ্ছে কি দুর্বল হয়ে গেছে। সেই কারণেই বলি স্থানীয় সরকার নির্বাচনগুলোতে কথাটা সমর্থনে আমি বলছি, ক্ষমতায় যেতে হলেও তো আপনার টায়ারগুলো তো পুরো করে যেতে হবে, তাই না? একটার পর একটা যদি না করে যায়, হঠাৎ করে কেন আপনি আপনার কথাটা কেন সত্য, আপনার কথাটা আমি মানে মেনে নিয়ে বলতেছি যে দেশের মানুষের মধ্যে একটা ধারণা আছে যে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে সরকারি দলের পার্টিসিপেশন না থাকলে সেই জায়গাটা মনে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হই।
হ্যাঁ এই কারণে এটা কিন্তু দুঃখজনক। তার মানে এটার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে বাংলাদেশের স্থানীয় সরকারটা এখনো শক্তিশালী হয়নি, মানে সরকারের মুখাপেক্ষি থাকে অনেক বেশি। এটা হয় নাই। যদি আমাদের শক্তিশালী হতো তাহলে কিন্তু সরকারের দিকে মুখাপেক্ষি হয়ে থাকতে হতো না। এই জিনিসটার ধারাটা কিন্তু কেবল চালু হচ্ছে, আমাদের কিন্তু এটার জন্য অপেক্ষা করতে হবে। এই 5 বছর বা 10 বছরের কিন্তু সম্ভব না। কারণ আপনি দেখেন যে 45 বছরের মধ্যে আমরা প্রায় 30 বছর কিন্তু আমরা একটা মূল যে মুক্তিযুদ্ধের যে স্পিরিট, সেই স্পিরিটের বাইরে দেশ পরিচালনা হয়েছে। কাজে আমাদের যেইটা আপনি বলতেছেন যে মুক্তিযুদ্ধ যে কারণে করেছে, গণতন্ত্র, সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা, এইগুলোর যে বিষয়গুলো, এগুলো কিন্তু পরদে এই 30 বছরে এগুলোকে হত্যা করা হয়েছে, এদেরকে জবাই করা হয়েছে, এদেরকে মানে কি বলে এটাকে মানে নির্বাসনে দেওয়া হয়েছে। কাজেই আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে থেকে গণতন্ত্রটা চর্চা করছি। হ্যাঁ, আমরা শুরুতে যেটা বলছিলাম যে বেসিক ডেমোক্রেসির কথা দুজনে বলেছেন, আমিও শুরুতে বলেছি। কালকে নির্বাচন হওয়ার পরে বোঝা যাবে যে এই নির্বাচনের স্মৃতি বেসিক ডেমোক্রেসিকে বুলাই দিতে পারে কিনা, সেটা কিন্তু আপনাদের একটা বড় দায়িত্ব। আমি একটা বিরতিতে যাব, বিরতির পরে আবার আলোচনা ফিরবে। একজন দর্শক টেলিফোনে আছেন, ফোনটি নিয়ে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি শাহজাহান কবির, বেগমগঞ্জ, নোয়াখালী থেকে। জি প্লিজ। আমার প্রশ্ন খালেদ মাহমুদ চৌধুরী সাহেবের কাছে। প্রশ্নটা হচ্ছে যে আপনারা এবং রাজনৈতিক দলগুলো সবাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কেউ বাদ না, সবাই জনগণের স্বার্থের কথা বলে রাজনীতি করেন। কিন্তু জেলা পরিষদ নির্বাচনে দলের দুর্ধর্ষ সন্ত্রাসী এবং দাগি আসামিদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন কেন? যেমন গত রাত্রে লক্ষ্মীপুর আসনে ওইখানে ওই যে বিএনপি, আওয়ামী লীগ এবং আদার্স দল সাধারণ ভোটারদের হুমকি দিয়েছে যে আমার মার্কা যদি ধান শীষ বা নৌকা যদি ভোট না পড়ে তোমাদের এই বস্তি জ্বালিয়ে দেবো। এটা কেন? আর এদের থেকে যদি আমরা কারেক্টার সার্টিফিকেট নিতে হয়, এটা কি আমাদের সবার জন্য লজ্জার বিষয় না? আচ্ছা, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি যে সৎ লোককে কেন মনোনয়ন দেওয়া হয়নি দলের পক্ষ থেকে, সেটা সর্বস্তরেই আমরা অনেক দিন ধরে আন্দোলনটি করছি যে যেন সৎ এবং ভালো লোকদেরকে মনোনয়ন দেওয়া হয়। এই আন্দোলনটি আমরা বহুদিন ধরে করে আসছি। তবুও নিশ্চয়ই খালেদ মাহমুদ চৌধুরী বা অন্য অতিথিরা এই প্রশ্নের উত্তর দিবেন যে দলের পক্ষ থেকে ভালো লোকদের মনোনয়ন দেওয়া নিশ্চিত করার চেষ্টা করবেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আলোচনা ফিরব। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম কাল যে অনুষ্ঠিত হবে জেলা পরিষদের সেই নির্বাচন নিয়ে কথা বলছিলাম। ভালো মন্দ অনেক রকমের ব্যাপারে আছে, টাকা ওড়াউড়ির কথা আছে, বেসিক ডেমোক্রেসি, প্রত্যক্ষ পরোক্ষ ভোট, আবার স্থানীয় সরকারের একটা সর্বোচ্চ পর্যায়টা এতদিন নন ফাংশনাল ছিল সেটা ফাংশনাল হচ্ছে, সেরকম যুক্তিও আছে। কিন্তু এত বড় নির্বাচনী এলাকা যেখানে, সেখানে প্রত্যক্ষ ভোটে ভোট করা সম্ভব কিনা সেই প্রশ্ন আছে। সেই প্রশ্নটা দিয়ে আমি আপনার কাছে যাই আসলে, যে এরকম ধরেন 61টা জেলায় যদি এখন পুরো জেলা মানে অনেক বড় নির্বাচনী এলাকা, অনেকগুলো সংসদীয় আসন, অনেকগুলো, সবগুলো মিলিয়ে যদি একটা প্রত্যক্ষ ভোটে নির্বাচন করতে যেত তাহলে এটা অনেক বড় দক্ষযোগ্য হতো আর কি। সেটা কি বাস্তবতাটা কি আসলে? মানে সংবিধানের স্পিরিট একরকম, আবার বাস্তবতা একরকম। দেখুন, লজিস্টিক চ্যালেঞ্জ তো অবশ্যই থাকতো এরকম একটা বড় আয়োজন করতে গেলে। আমি কিছুদিন আগে একটা লিখেছিলাম একটা পত্রিকায়, এবং আমি লেখাটির শিরোনাম দিয়েছিলাম নেই মামার চেয়ে কানা মামা ভালো। ছিল না কিছুই সেখানে, আপনার একটা কিছু তো হচ্ছে। এবং আমরা আসলে জাতিগতভাবে গ্র্যাজুয়ালিস্ট একটা অ্যাপ্রোচে যদি যাই তাহলে অনেক বেশি সাস্টেইনেবল হবে সিস্টেমটা, এবং লজিস্টিক যে প্রিপারেশনটা সেটাও কিন্তু অনেক মজবুত থাকবে। এখন ধরুন এই কমিশনের মেয়াদের একটা ফ্যাগ এন্ডে এসে এই নির্বাচনটা হচ্ছে, আবার টেনিয়র শেষ হয়েছে, 5 বছর মেয়াদে যারা প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন, সুতরাং জায়গা তো খালি রাখা যাবে না, মানে ওই বিষয়টাও কিন্তু আছে। এখন আপনার এত বড় একটা আয়োজন যদি এই সময় করতে হতো তাহলে কিন্তু যথেষ্ট বেগ পেতে হতো কমিশনের, কোনো সন্দেহ নেই। আর ডাইভার্স এলিমেন্ট আছে।
আপনার যেহেতু এক ছাতার নিচে অনেকগুলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান বিরাজমান, সেটা একটা রিয়ালিটি। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার পার্বত্য 3টি জেলায় কিন্তু এই নির্বাচন হচ্ছে না, সমতল 61 জেলার কথা মাথায় রেখে আয়োজনটি করা হয়েছে। এবং সেখানে আবার ভোলা এবং ফেনী দুটি জেলায় সবগুলো মানে পদে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের হচ্ছে না। তার মানে ওই অর্থে 61 জেলায় না হয়ে আপনার 59 জেলায় কিন্তু আগামীকাল এই আয়োজনটি কার্যকর থাকবে, ওইটি আরেকটি বিষয়। তো ফলে সব মিলিয়ে আমি মনে করি যে ইন্টারিম এই যে পিরিয়ডে এটাই সঠিক পদক্ষেপ ছিল সরকারের এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের। জি কবির ভাই, খালিদ মাহমুদ চৌধুরী যখন বলছিলেন যে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা কিন্তু সাধারণ মানুষের কাছে স্থানীয় সরকার হলো সরকার, সাধারণ মানুষ তো আর একদম ঢাকায় এসে মন্ত্রী এমপিদের সাথে ওইভাবে পারবে না। ফলে স্থানীয় সরকারটাকে সক্রিয় করার দাবি কিন্তু অনেক দিন ধরেই করা হচ্ছিল। তো খালিদ মাহমুদ চৌধুরীর যেটা যুক্তি বলছেন যে এই জেলা পরিষদটা তো স্বাধীনতার পরে কখনোই ওইভাবে সক্রিয় হয়েছিল না, এখন সক্রিয় করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, হয়তো ধাপে ধাপে এটা আমরা যেমন চাই প্রত্যক্ষ ভোট বা ইত্যাদি দিতে হবে। এই শুরুটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যে এতদিন কিছুই ছিল না, যেটা ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ বলেন যে নেই মামার চেয়ে কানা মামা ভালো, আসলে কি ভালো নাকি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালি ভালো ছিল? অনেক সময় দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, অনেক সময়। যে যাই হোক, সেটা হচ্ছে কি, আপনি উপজেলা কবে হয়েছে, এরশাদ সাহেব কবে করছে? উপজেলাতে এরশাদ এসে করছে, এ তো অল্প দিনের, তাই না? সেখানে যদি আপনার সরাসরি ভোট হতে পারে, তাহলে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী আপনার জেলা পরিষদে সরাসরি ভোট হবে না কেন, তাই না? এখন আপনি যখন এই বেসিক ডেমোক্রেসির কথা বললেই আইয়ুব খানের কথা মনে পড়ে, যেখানে আমরা পাকিস্তানের সব কিছু মুছে ফেলার জন্য চিন্তা ভাবনা করছি বা করি, তাই না? সেখানে এই আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি, যে আইয়ুব খান সম্পর্কে আমাদের মানে যে আইয়ুব খান আমাদের এই বাংলাদেশ সম্পর্কে কি করেছে না করেছে সব কিছু আমাদের জানা যায়, তার বেসিক ডেমোক্রেসি আজকে এত প্রয়োজন হয়ে গেল কেন আমাদের? আমরা যদি সবখানেই যদি আপনার তো ইউনিয়ন পরিষদ তো অনেকগুলো, তাই না? উপজেলা পরিষদ অনেকগুলো, তার চেয়ে কম হলো জেলা পরিষদের সংখ্যা। জেলা পরিষদ সবচেয়ে কম 61টা, একদম 61, তাই না? 61টার মধ্যে আপনি এখন 59টা আছে, তো 59টা আপনি একটা সরাসরি নির্বাচন করতে পারবেন না, এটা মানে এই নির্বাচন কমিশন, কারণ আপনি ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাবে, এটা হচ্ছে ডিসেম্বর মাস, কাল হচ্ছে ডিসেম্বরের 28 তারিখ, 28 তারিখের মধ্যে আপনি নির্বাচনগুলো করতে পারবেন না। এটা আমি আমার ব্যক্তিগত, আমি একজন সাধারণ মানুষ হিসেবে সংবিধানের স্পিরিটে তাই বলে আমি ব্যক্তিগতভাবে এটা করি না, এটা মানে করে না। আর একটা জিনিস হচ্ছে কি, আমি যেটা দেখলাম, একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, এটা আমার সঙ্গে অনেকেই ডিফার করতে পারেন, যে যদি সরকার এবং নির্বাচন কমিশন চায়, আমি আবারও বলছি, সরকার এবং নির্বাচন কমিশন যদি চায়, এটা হলো প্রাথমিক শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে তারা যদি চায়, তাহলে ফ্রি ফেয়ার নির্বাচন করা সম্ভব। সেটা নারায়ণগঞ্জে প্রমাণ হয়েছে, তাই না? তাহলে এখানে হবে না কেন? এখানেও হতে পারত। আর একটা জিনিস হচ্ছে, আমি যেটা মনে করি যে ডেমোক্রেসির চর্চা করতে হলে ডেমোক্রেসির চর্চা আপনার সর্বস্তরই হওয়া উচিত। ডেমোক্রেসির চর্চা কিন্তু পার্টিকুলার একটা স্তরে হবে আর একটা স্তরে হবে না, সেটা কিন্তু ঠিক না। আপনাদের পার্লামেন্ট ইলেকশনটা সরাসরি ভোটে হয়, তাই না? সেখানে অন্যান্য জায়গায় সরাসরি ভোটে হবে, এটি স্বাভাবিক। এখন পার্লামেন্ট ডেমোক্রেসির চর্চাটা আমরা, এটা ঠিক যে দেশে দীর্ঘদিন আপনার মার্শাল ল ছিল বা সামরিক আইন ছিল, এইসব কারণে ডেমোক্রেসি অনেক দূর পিছিয়ে গেছে, এখন ডেমোক্রেসির একটা চর্চা হচ্ছে, এইগুলো ঠিক। কিন্তু সেখানেও আমি মনে করি যে ডেমোক্রেসির চর্চা যেটা হচ্ছে, এটা সীমিত আকারে আছে, এটা কিন্তু বিকশিত আকারে নেই। যেটা খালিদ মাহমুদ চৌধুরী বলছিলেন যে পরিস্ফুটিত গণতন্ত্রের পুরো বিকাশটা আমরা এখনো দেখতে পাচ্ছি, পুরো ফুলটা আমরা এখনো দেখতে পাইনি, তাই না? এটা একটা পর্যায়ে এসছে। প্রস্ফুটিত ফুল যখন দেখব, তখন আমরা বুঝতে পারবো যে গণতন্ত্রটা কোন পর্যায়ে গেছে, এর মানে তার সুফলটা কতটা সাধারণ মানুষের ঘরে পৌঁছছে, সেটা আমরা বুঝতে পারবো। তো যাই হোক, আমার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি মনে করি যে হ্যাঁ, নেই মামার চেয়ে কালা মামা ভালো, এটা ঠিক,
কিন্তু এই নেই মামা তো, এই কালো মামা তো বহুদিনের কালো মামা, বহুদিনের কালো মামা তো আজকের না, বহু পুরনো কালো মামা। একে একটু ঘষে মেজে যদি আমরা একটু গণতন্ত্রের রূপটা দিতে পারতাম, যদি কিছুটা ময়লা পরিষ্কার করতে পারতাম, তাহলে আমার মনে হয় যে অনেক সুন্দর হতো আর কি। জি, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, যেমন আজকের দৈনিক প্রথম আলোর শীর্ষ সংবাদ হলো জেলায় জেলায় উঠছে টাকা। এই জেলা পরিষদ নির্বাচনের সবচেয়ে বড় অভিযোগ যেটা হলো যে যেহেতু যারা ভোটার অল্প কয়েকজন, চেনা জানা সবাইকে, এবং সবাইকে টাকা দিয়ে কেনা সম্ভব, যেটা ঠেকানোর জন্য নির্বাচন কমিশন ইতিমধ্যে ডিজিটাল ডিভাইস নিয়ে যেতে না করেছে। এবং পত্রিকা এই প্রথম আলো রিপোর্টে আছে যে অনেকে বলছে যে আমরা তো সবার কাছ থেকে টাকা নিচ্ছি, কারণ যদি কাউকে বলে যে টাকা নিব না তার মানে আমি আপনাকে ভোট দিব না, ফলে কেউ কালার হতে যাচ্ছে না। তাদের আরও সুবিধা হলো যে ডিজিটাল ডিভাইস নিতে হবে না, সবার কাছ থেকে টাকা নিতে পারলো। এই অভিযোগটা কিন্তু মানে একদম যে সবার ক্ষেত্রে সত্যি তা না, কিন্তু অনেকাংশেই হয়তো সত্যি। এইটার ব্যাপারে একটু আপনার, এটা তো ঢালাও কথাবার্তা যে টাকা দিয়ে, কারণ আমি মনে করি যারা চেয়ারম্যান, যারা মেম্বার আছে তারা টাকার কাছে এইভাবে বিক্রি হয়ে যাবে, ব্যাপারটা তা না। তবে হ্যাঁ, বাংলাদেশের এখন হচ্ছে প্রবৃদ্ধির হার হচ্ছে 7.1, পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গেছে, রিজার্ভ বেড়ে গেছে, মানুষের জীবনযাত্রার মানও বেড়ে গেছে। আগে আমরা এক বস্ত্র নিয়ে যুদ্ধ করতাম, খাদ্য নিয়ে যুদ্ধ করতাম, শিক্ষা নিয়ে যুদ্ধ, চিকিৎসা নিয়ে যুদ্ধ, এখন এগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এগুলো নিয়ে সংকট না, মানুষ এখন কত ভালো বেটার লাইফ লিড করতে পারে এটা নিয়ে এখন আছে, মানে এখন হলো কোয়ালিটির দিকে নজর দিচ্ছে। কাজেই এই ধরনের যখন অবস্থা তৈরি হবে তখন কিন্তু টাকা পয়সার বিষয়টা আসবেই। তো বিষয়টা হচ্ছে টাকা পয়সাটা আমার মনে হয় না মানে মেম্বার চেয়ারম্যানরা টাকার কাছে বিক্রি হয়ে যাবে, ব্যাপারটা এরকম। হয়তো টাকা নিয়ে কেউ নামতে পারে, কারণ এখানে দেখা যাচ্ছে যে যেহেতু এই চর্চাটা আছে, মানি ইজ নো প্রবলেম, এই কথাটা তো আমরা পলিটিক্সে আমরা সামরিক শাসকদের কাছে শুনেছি, এবং সেই ধারাবাহিকতা এখন আমরা এই জিনিসটা মানে পলিটিক্স ডিফিকাল্ট করে দিবে, এগুলো তো শুনেছি। সেই জায়গা থেকে যে আমরা একদম বের হয়ে গেছি ব্যাপারটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি, সেটা জোর করে বলা হবে, আমরা কিন্তু সেই জায়গা থেকে বের হয়ে যেতে পারি নাই। কাজেই এই ধরনের বিষয়গুলো এখন রয়ে গেছে বলে এই ধরনের সংবাদগুলো, এই ধরনের খবরগুলো আমাদের কাছে আসতেছে। এটা আমি একদম ফেলে দিতেও চাই না, এটার কিছুটা সত্যতাও আছে। কাজেই আমি মনে করি সব কিছুর পরে আমার এই বিষয়টার থেকে বড় কথা, যে কথাটা কলিমুল্লাহ স্যার যেটা বললেন, যে এই প্রতিষ্ঠানগুলো কতটুকু আমাদের কার্যকর হবে, যেটা আপনি বললেন যে কালকে নির্বাচনের পরে আমরা দেখব বেসিক ডেমোক্রেসির স্মৃতি আমরা ভুলে যেতে পারি। রাইট, আমি আগেও বলছি বেসিক ডেমোক্রেসি যেটা ছিল আইয়ুব খানের বেসিক, সেটা সামরিক শাসনের, আর এটা একটা গণতান্ত্রিক পরিবেশে হচ্ছে। আমরা বেসিক ডেমোক্রেসি অত দূরে যাওয়ার দরকার কি? আমরা দেশের স্বাধীনতার মধ্যেই থাকি না কেন? আমরা তো এখানে হানা ভোটও দেখেছি, তাই না? আমরা অনেক কিছুই কিন্তু দেখেছি, কারণ এগুলো না। কাজে আমরা সংকুচিত গণতন্ত্রও দেখেছি, কোন রাজনৈতিক দল কতটা সিট পাবে সেটা আগে থেকেই নির্বাচনের আগে সেটেল করা ছিল, এগুলো আমরা দেখেছি। কাজে সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে, ওগুলো চর্চা করে আমরা ভয় দেখানোর দরকার নেই, আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই। আমি মনে করি যে যত কিছুই আলোচনা হোক না কেন, এটার প্রশ্নবিদ্ধ যত কিছু হয়, যেমন নারায়ণগঞ্জের নির্বাচনটার কথা আপনারা বললেন, নারায়ণগঞ্জের নির্বাচনের আগে কিন্তু অনেক আলোচনা হয়েছে, কিন্তু ফাইনালি কিন্তু নির্বাচনটা জয়লাভ করেছে, গণতন্ত্র জিতেছে, নির্বাচনটা জয়লাভ করেছে। কাজে আমি মনে করি যে এখানে টাকা পয়সা, সিস্টেম, ডেমোক্রেসি বা প্রত্যক্ষ পরোক্ষ যাই আলোচনা হোক না কেন, আমি মনে করি জেলা পরিষদ যে প্রতিষ্ঠানগুলো, এইগুলো যদি ভাইব্রেন্ট হয়, এটাই আমাদের দরকার। যে এই প্রতিষ্ঠানটা জনগণের জন্য কাজ করতেছে, এই প্রতিষ্ঠানটা ওই জেলার জন্য কাজ করতেছে। আপনি যেটা হচ্ছে মনে করেন যে এক একটা জেলায় কিন্তু, যেমন আমার দিনাজপুর জেলা, সেখানে 6টি নির্বাচনী এলাকা নিয়ে জেলা পরিষদ। আপনি ধরেন ময়মনসিংহে ধরেন, সেখানে 13 জন এমপি, সেখানে কিন্তু একজন চেয়ারম্যান। কারণ এখানে এই প্রতিষ্ঠানগুলো অনেক গুরুত্বপূর্ণ। এটা যদি সরাসরি জনগণের সঙ্গে কথা বলে, আমি মনে করি যেমন আজকে আমি সংসদ সদস্য, আজকে যদি আমি এখান থেকে বেরোয় যাওয়ার পরে আমি কিছুক্ষণ হয়তো ফোন পেতে পারি যে আমার একজন পরিবারের সদস্য মারা গেছে, আমি দাফন করতে পারতেছি না, বা আমার এই রাস্তা আমার ডেভেলপমেন্ট হচ্ছে না, এই ব্রিজ দরকার, বা এইটা দরকার। বেসিক্যালি কিন্তু আমার কিন্তু এটা কাজ না, আপনার তো আইন প্রণয়ন করা কাজ, আমার কিন্তু কাজ না, কিন্তু আমাকে কিন্তু ওই কাজগুলো করতে হচ্ছে। এবং এটা সংবাদ মাধ্যমে কিন্তু এগুলো মানে এই নিউজগুলো হচ্ছে যে খালিদ মাহমুদ চৌধুরী তার এলাকার উন্নয়নে কোনো অবদান রাখতে পারেন নাই,
বা উনি অমুক এমপি উন্নয়নে ব্যাপক আগায় গেছে, কিন্তু এই নিউজগুলো আমার সঙ্গে প্রযোজ্য না, কিন্তু তারপরে এই নিউজগুলোর মানে দায় আপনাকে দায় নিতে হচ্ছে। কাজেই এই স্থানীয় সরকার মানে প্রতিষ্ঠানগুলো যখন ভাইব্রেন্ট হবে, জেলা পরিষদ বলেন, যার যার কাজ মানে আইন প্রণয়ন, তখন আইন প্রণয়নে মনোযোগ দিতে পারবে, তখন হয়তো আমরা বলতে পারবো যে না আমার নির্বাচনী এলাকায় দরকার। কিন্তু এইভাবে এখন যেভাবে দায়টা নিতে হচ্ছে, তখন দায়টা নিতে হবে না। কাজেই আমাদের মনোযোগটা ওই জায়গায় দেওয়া দরকার যে এই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে আরো বেশি মানে ভাইব্রেন্ট সক্রিয় করতে পারবো। আচ্ছা, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনার কাছে একটা প্রশ্ন, যে এই যেই নির্বাচনটা হচ্ছে তার মধ্যে অন্তত 36টি জেলায় আওয়ামী লীগের বিদ্রোহী 63 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মানে আসলে কবির ভাইয়ের শুরুতে যেটা বলছেন যে আওয়ামী লীগের মধ্যে টাকা ভাগাভাগি বলেন, মারামারি বলেন, সব আপনাদের মধ্যে, অন্য কোনো রাজনৈতিক দল এখানে অংশ নিচ্ছে না। ফলে আওয়ামী লীগ কি এই যে বিদ্রোহী যারা বা স্বতন্ত্র, তাদেরকে কিছুটা ছাড় দিয়ে দিল? আমরা অন্য সময় দেখি যে খুব আপনারা করা বলেন যে না বিদ্রোহী না হলে দল থেকে বহিষ্কার ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই ক্ষেত্রে একটু মনে হয় যেন আপনারা ছাড় দিয়েছেন, ঠিক আছে মাঠে ময়দানে ওপেন করে দিয়েছেন কিনা, এমন একটা ব্যাপার। না, আমরা ওপেন করে দিই না। এটা ওই যে খুশি কবিরের যে নিজেরা করি এরকম আর কি, না নিজেরা করি বা যেটাই বলেন আপনি। এখানে আমি একটা ডাইমেনশন আমাদের ভুলে গেলে চলবে না। পার্টি প্রতীকে কিন্তু নির্বাচনটা হচ্ছে যেহেতু দলীয় মনোনয়নের বিষয় নেই, সুতরাং একদিক থেকে স্পেসটা কিন্তু আমরা একজনের প্রার্থীকে প্রত্যেক জায়গায় সমর্থন দিয়েছি। এখানে মনোনয়নের ব্যাপার আমরা সমর্থন দিয়েছি যে আমার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। আমরা কিন্তু দলের যে ফোরাম আছে, এই ফোরামের মধ্যে আমাদের নির্দেশনা যে এই প্রার্থীর সঙ্গে থাকতে হবে। কারণ অন্য প্রার্থীর সঙ্গে কিন্তু আপনি যেটা বলতেছেন যে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আদার্স পার্টি বলেন, তারা হয়তো নির্বাচনে অংশগ্রহণ করে নাই, কিন্তু তারা যে নির্বাচনে নাই সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। কারণ অন্য প্রার্থীগুলোর সঙ্গে আমি যেমন জানি, আমি অনেকগুলো আজকে প্রায় 10-15টা জেলায় আমি মনিটরিং করেছি। প্রত্যেকটা জেলায় আপনি ধরেন যে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন বা আদার্স পার্টি বলেন, তারা কিন্তু নির্বাচনে ইনভলভ হয়ে গেছে। হয় কিছু আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে আছে, অথবা দলীয়ভাবে না হলেও ইন্ডিভিজুয়ালি হয়ে মানে লোকালি নিজের প্রভাব বলে ঠিক রাখার জন্য করছে। এবং হচ্ছে আপনার হচ্ছে ওরা কিন্তু নির্বাচনে ইনভলভ হয়েছে। কাজে সেই কারণে যেই জায়গাগুলো নির্বাচনগুলো হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু খুব উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে। আজকে আমি টেলিভিশনে দেখলাম যে রাস্তা দেখা যাচ্ছে না, সব পোস্টারে ভরে গেছে। মানে দেখেন এই যে বেসিক ডেমোক্রেসি হলেও জনগণ কিন্তু এখান থেকে কিন্তু সরে নাই। জনগণ কিন্তু জানতেছে যে আমার চেয়ারম্যান, আমার মেম্বার, আমি যাকে নির্বাচন, সে কোন জায়গায় ভোট দিচ্ছে বা এখানে কে জয়লাভ করতেছে। এই আগ্রহটাও কিন্তু বিরাট ব্যাপার একটা। জি, আমরা আরেকটা বিরতিতে যাবো। একজন দর্শক আছেন টেলিফোনে নিয়ে। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আশুতোষ পোদ্দার, হাজারীবাগ, ঢাকা থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, সম্মানিত আলোচকবৃন্দ এতক্ষণ বলতেছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বা সদস্যদের আসলে কাজটা কি হবে, ওনারা কি কাজটা করবেন? ওনারা যে এত টাকা পয়সা খরচ করে নির্বাচিত হচ্ছেন, ওনারা কি কোনো সহযোগিতামূলক কাজ করবেন, না যারা নির্বাচিত প্রতিনিধি আছে, মেম্বার, চেয়ারম্যান বা উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ, আপনার পৌরসভার চেয়ারম্যান, তাদের কাজে কোনো? জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্নটি বুঝতে পেরেছি যে যারা নতুন নির্বাচিত হবেন তাদের দায়িত্বের কাজের পরিধিটা কি হবে। আমরা বিরতির পরে অতিথিদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনায়। আমরা কথা বলছিলাম জেলা পরিষদ নির্বাচন, কালকে যেটা বাংলাদেশে প্রথমবারের মতো পরোক্ষ ভোটে জেলা পরিষদের নির্বাচন হতে যাচ্ছে। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন, আশুতোষ পোদ্দার। উনি বলছিলেন যে আমি জনাব নাজমুল হাসান কলিমুল্লার কাছ থেকে উত্তরটি জানতে চাই যে এই যে যারা নির্বাচিত হবেন তাদের কাজটা কি হবে। খুবই যৌক্তিক প্রশ্ন। ধরেন এতদিন ছিল না, আপনি আগে বলছিলেন যে নেই মামার চেয়ে কানা মামা, এতদিন তো ছিলই না। এখন তারা এসে কি করবেন? তারা এসে কি এমপির জায়গায় হাত দিবেন নাকি উপজেলা চেয়ারম্যানের জায়গায় হাত দিবেন? স্পেসিফিক কাজটা কি? একটু আমি যেটা বুঝছি প্রশ্নটা, সেটা হচ্ছে
যে এই যে তারা এত টাকা পয়সা খরচ করে যে নির্বাচন করতেছে টাকাটা আসবে এইটা মানে লাভটা কি, লাভটা কি হবে? এইটা হলো মানে আপনি লাভ খুঁজতেছেন কেন? তারা তো সেবার কাজ চাচ্ছে। না ওনার প্রশ্নটা আমাদের সমস্যাটা তো এইখানেই, না আমরা ক্ষমতায় যেতে চাই লাভের আশায়। আমার কথা না, না, ওনার দর্শকের প্রশ্নটা ছিল এরকম, সেটাই আমি বলছি। জি, এখন মানে একদম সাদা কালো ভাষায় বিষয়টা দিয়ে বুঝবার চেষ্টা করি। যেমন ধরুন চট্টগ্রাম, এই জেলায় আয় রোজগার ভালো, আপনার যে ইনকাম জেনারেটিং যে রেভিনিউ আর্নিং সোর্সগুলো আছে জেলা পরিষদের 20-22 কোটি টাকা হয়েছে, তো এটা খারাপ না, কিন্তু আপনার এটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, তার পরিষদের মাধ্যমেই সৃজনটা হচ্ছে। তো এটা একটা নিয়ন্ত্রণের কিন্তু একটা ব্যাপার আছে। এটা আপনার স্ট্যাটাস সিম্বল, প্রোটোকল ওয়াইজ এক ধরনের এনজয়মেন্ট আছে, সেটার কলকে পাওয়ার ব্যাপার আছে। আর স্থানীয়ভাবে ওই এলিট ক্লাবের মেম্বার হয়ে গেলেন আপনি। না, কিন্তু আমি যদি মানে আপনার উত্তর শুনতে আমার মনে হলো, ধরেন একটা জেলায় জেলা পরিষদের চেয়ারম্যান, ওই আসনের এমপি, ওটা যদি সিটি কর্পোরেশন হয় সিটি কর্পোরেশনের মেয়র বা পৌরসভা চেয়ারম্যান, মানে নেতা তো অনেক বেশি বেড়ে যাচ্ছে আর কি। ফাইন, মানে নেতা মানে জনপ্রতিনিধি, কিন্তু একটা স্পেস বা একটা খানা কিন্তু তৈরি হচ্ছে আপনার, তো কেউ না কেউ তো এটা এনজয় করবে। তো সেই জন্যে যিনি হয়তো তনুবপুর দিক থেকে অত সবল সচল দন, যিনি সংসদ সদস্যের ওই খানায় হাত বাড়াবেন, কিংবা আপনার উপজেলা মোর কম্পিটিটিভ সেখানে হাত বাড়াবেন, আবার বর্ষিয়ান মানুষ হয়ে গেছেন অনেকাংশে, অনেক অর্থে, তার জন্যে এটা হচ্ছে সেফ গেম সোজা কথায়। এবং সেই কারণে একটা মোটিভেশন কাজ করছে, এবং সেই সঙ্গে এটা যাতে সেফেস্ট থাকে সেই চিন্তা থেকে কিন্তু এই আপনার নগদ অর্থের আপনার ছড়াছড়িটা ঘটছে বলে অনেকে মনে করছেন। আর সবাই তো নিশ্চিত হতে চাচ্ছেন, মানে গাছে উঠে এখন মানে নেমে পড়ার তো কোনো সুযোগ নেই, মানে লড়াইতে যখন নামছে এখন জিততেই হবে যে কোনো মূল্যে। এই যে ধনুর্ভঙ্গপণ সেটি কাজ করছে। আর আপনার গ্যারান্টি মানে বিষয়টাকে যদি আমি তুলনা করি বিল বা আপনার নদীর মধ্যে আপনার মাছের পোনা ছাড়ার সঙ্গে, আপনি প্রতি বছর ঘটা ঘুরে মাছ পোনা ছাড়ছেন নদীতে, ওই নদীর মাছ কয়টা বড় হবে এটা কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, কিন্তু পুকুরে ছাড়লে আপনি নিশ্চিত যে সেটা হবে। তো এখানে বিষয়টা সেরকম যে সাধারণ ভোটারকে আপনি যদি প্রত্যক্ষ ভোট যদি এটা হতো, টাকা দিতেন, এটা কোনো গ্যারান্টি নাই যে লোকটা ভোট দিতে যাবে। এরকম একটা উদাহরণ দেই যে 10ম সংসদ নির্বাচনের আগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আমরা একটু খোঁজখবর নিয়ে জেনেছিলাম যে কাউন্সিলরদের কারণে একটি ভোটের মূল্য দাঁড়িয়ে গেছিল 5,000 টাকা। এখন আমরা জানি যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়ে থাকে নির্বাচন দিবসে স্থানীয়ভাবে যেখানে নির্বাচন হোক। তো সেই ছুটি হবার কারণে আপনার অপরচুনিটি আছে এদিক ওদিক চলে যাবার, যে এখন যিনি ওখানে স্থিতধীন নন, ভিন্ন এলাকা থেকে এসে বসবাস করছেন, ধরুন কারখানার শ্রমিক, তিনি ভাবছেন এসে হলিডে, এবং 3 জন প্রার্থী যদি তাকে 5,000 টাকা করে দেয়, 15,000 টাকা হয়ে যায়, এলসওয়্যার তিনি পিকনিক করতে চলে যান ভোটাধিকারটা প্রয়োগ না করি। তো গ্যারান্টি কিন্তু নেই, কিন্তু এখানটায় স্থির নিশ্চিত এবং যে মুখ দেখানোর একটা ব্যাপার আছে, চক্ষু লজ্জার ব্যাপার আছে, এবং তিনি নিজেও কিন্তু আপনার ওই এক ধরনের এলিট, মানে সেই জন্যে তাকে আপনার এই খানার মধ্যে থাকতে হবে। এই সব বিবেচনা কিন্তু কাজ করছে, মোটিভেশন কাজ করছে। আমি আপনার কাছে যাওয়ার আগে একটু কথা শুনবো বিএনপি নেতাদের। বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনে তাদের নানা রকমের বক্তব্য আমরা আজকেই অন্তত 3টি অনুষ্ঠানে 3 জন নেতা কথা বলেছেন। এটা শুনে আমি আপনার কাছে একটা প্রশ্ন আছে, সেটা নিয়ে আসবো। একটা 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 টাকার খেলা এবং চোর, চুরি, ডাকাতি এইসবের একটা সংমিশ্রণ। তো আমরা বিএনপি, আমরা আদর্শবাদের রাজনীতি করি, আমরা এগুলোতে সম্পৃক্ত হতে চাই না, বরং আমরা এগুলো প্রতিবাদ করি। আমি মনে করি এই কারণে আমরা এই বিতর্কিত রাজনীতির মধ্যে, বিতর্কিত নির্বাচনের মধ্যে আমরা যেতে চাচ্ছি না। 2016 সালের বিএনপি যথেষ্ট অর্জন আছে, আবার সবই যে ভালো, আমাদের কোনো ব্যর্থতা নেই এটাও আমি বলবো না। সব কিছু মিলিয়ে আমি বলবো যে এই বছরটা আমাদের আছে, অর্জনও আছে, আবার অনেক কিছু মানে যেটা অ্যাচিভ করতে পারিনি এরকম আছে। তো বিএনপির সবচেয়ে বড় যেটা আমি মনে করি অর্জন, যে বিএনপির দল তো দলই আছে ইনট্যাক্ট, দল তো এতটুকু কোথাও
ক্ষতিগ্রস্ত হয়নি, দল ভাঙেনি, দলে সকলে আমরা সম্মিলিত আছি। এবং এই বছরের মধ্যে আমাদের কাউন্সিল হয়েছে, দীর্ঘ প্রতীক্ষিত কাউন্সিল, এবং সেই কাউন্সিলে পরে যে যারা উঠে আসছে তারাও আমি মনে করি যথেষ্ট তাদের ক্যাপাবিলিটি আছে, তারা চেষ্টা করছে দলকে সংগঠিত করার জন্য। জোর করে উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাচনে প্রথম যেদিন হলো সেদিন আমরা অনেক আসনে জিতেছিলাম, দ্বিতীয় দিন সেদিনও আমরা জিতেছি, এরপরে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এরা জোর করে দখল করে নিয়েছে। এবং আপনারা দেখেছেন পৌরসভা নির্বাচনও তাই করেছে, এবং ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো যেতেই দেওয়া হয় নাই, নমিনেশন পেপারে সাবমিট করতে দেওয়া হয়নি। তো তারা জোর করে যাদেরকে নির্বাচিত করেছে তাদের ভোটে নির্বাচিত হবেন জেলা পরিষদের চেয়ারম্যান। তো এটা তো একটা রসিকতা ছাড়া আর কিছু না। আমরা বলবো এটা এই 5ই জানুয়ারির নির্বাচন যেমন ছিল একটা প্রহসন, এই নির্বাচন আর একটা লোক দেখানো প্রহসন। এর রেজাল্ট কি এটা তো জানা আছে। এই জেলা পরিষদ নির্বাচন বাংলাদেশে গণতন্ত্রকে আরও ধ্বংস করবে, কারণ এটা সংবিধান পরিপন্থী এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটবে না। এবং এখানে কোনো নির্বাচন হচ্ছে না, আপনারা সবাই জানেন। এটা একদলীয় একটি নির্বাচন, তাদের নিজেদের মধ্যে নিজেরা কী বলে না প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই নির্বাচন একটি তামাশা ছাড়া আর কিছুই নয়। সুতরাং এই জেলা পরিষদের নির্বাচনের মাধ্যমে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটেছে, মানে মন মানসিকতার প্রতিফলন ঘটেছে। নারায়ণগঞ্জের ভাবে জেতার পরে আবার ইনডাইরেক্ট ইলেকশন লাগে নাকি জিততে, তো তারা তো সরাসরি নির্বাচন দিয়ে দিলে পারতেন, তাহলে তো আমরা বুঝতাম যে কেমন লাগে এই নির্বাচনে তাদের কতটুকু সমর্থন আছে না আছে। করবে আমি এই বিষয়ে আপনার একটা প্রশ্ন আছে, আমি একটা ছোট্ট বিরতি নিয়ে দেবো, আমার অনুষ্ঠানের শেষ বিরতির পরে এসে আপনার কাছ থেকে আমি উত্তরটা চাইবো। আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। কবির ভাই, বিরতির আগে আমি যাওয়ার আগে বিএনপি নেতাদের বক্তব্য শুনছিলাম নির্বাচন নিয়ে, যদিও তারা এই নির্বাচনে অংশ নেয়নি। তারা যে কথাগুলো বলছে পত্রপত্রিকায় এসেছে, খুব মানে বানানো কথা না। কিন্তু আমার একটা ইন্টারেস্টিং লাগে যে ধরেন তারা জাতীয় নির্বাচনে অংশ নেয় না, কিন্তু আবার উপজেলাতে অংশ নেয়, মানে যেখানে জেতার সম্ভাবনা আছে সেখানে বিএনপি যাবে, যেটাতে যাবে। যেমন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তারা অংশ নিয়েছে, হার জিত যাই হয়েছে, কিন্তু জেলা পরিষদে অংশ নেয়নি। মানে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে বিএনপির এক ধরনের পিক অ্যান্ড চুজ আছে, সম্ভাবনা থাকলেই শুধু যাচ্ছে। ফলে তাদের ধরেন এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না, বা এই নির্বাচন কমিশন অবৈধ ইত্যাদি ইত্যাদি, এই ধরনের বক্তব্যের কোনো ধারাবাহিকতা দেখছি না আর কি আমরা। ধারাবাহিকতাটা দেখছেন না, এটার একটা কারণ হচ্ছে যে এই যে আপনার 5ই জানুয়ারি নির্বাচনটা বর্জন করার পর থেকেই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে গেছে। কখনো আসে কখনো যায়। হ্যাঁ, কখনো আসে কখনো যায়। আপনি ধরেন আওয়ামী লীগ, বিএনপির মতো বড় বড় দলগুলো, আমাদের দেশে রাজনীতিটাও নির্বাচনমুখী, রাজনৈতিক দলগুলোও নির্বাচনমুখী, রাজনৈতিক নেতারাও নির্বাচনমুখী, রাজনৈতিক কর্মীরাও নির্বাচনমুখী, এবং জনগণও নির্বাচনমুখী। সুতরাং এমন একটা নির্বাচনমুখী দেশে আপনি নির্বাচন দিনের পর দিন নির্বাচন বয়কট করে চলা যায় না। এটা একটা ব্যাপার আছে, এটা বিএনপির একটা কারণ আমরা বুঝি। সেখানে তারা ভুল করেছিল, এখন তারা এটা মনে করে বলে আমি মনে করি। আর আপনার যেটা মানে এই যে জেলা পরিষদ ইলেকশন যেটা করে নাই, এটা যুক্তিসঙ্গত অনেকটা কারণ বলেছেন আপনার নজরুল ইসলাম খান। উনি তাদের পার্টি দৃষ্টিভঙ্গিতে অনেকটা যুক্তিসঙ্গত কথা বলেছেন। সেটা বলেছেন যে এই যে যারা ভোটার হয়েছে, এই যে মানে পরোক্ষ ভোটটা যে হবে, যারা ভোটার নির্বাচক মণ্ডলী, যারা নির্বাচক মণ্ডলী, ইলেকটোরাল কলেজ যারা, সেখানে ইলেকটোরাল কলেজে সবাই তো চেনে, মানে কে কোন দলের এটা তো চেনে, এটা সবাই চেনে। এবং সেখানে হিসাব করা আছে, যদি এই যে এতগুলো মানে ইউনিয়ন পরিষদে এতগুলো মেম্বার অমুক দলের
উপজেলা পরিষদের অমুক অমুক দলে সব হিসাব করা আছে। এখন হিসাব নিকেশ করে যদি তারা দেখে যে এখানে আমরা ইলেকশন করে কোনো লাভ হবে না, এই একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার আছে, মানে আমার আপত্তিটা সেখানে যে ইলেকশন করাটা মানে শুধু লাভালাভ বিবেচনা করে যাওয়া। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের দেশে, এটা তো আমি আগেই বলেছি, আমাদের দেশের রাজনীতিটা কি, আমাদের দেশের রাজনীতিটা হচ্ছে আপনার ব্যবসায়ের একটা অস্ত্র। রাজনীতিটাও একটা ব্যবসা হয়ে গেছে আমাদের দেশে, রাজনীতিটাও একটা ব্যবসা হয়ে গেছে। আপনি দেখেন পার্লামেন্টে দেখেন কি অবস্থা, তাই না? অধিকাংশ ব্যবসায়ী আপনার এই যে ইউনিয়ন পরিষদের যে ইলেকশন, কোটি কোটি টাকাগুলো কোথায় পায়? ব্যবসা বাণিজ্য করে। এই যে এখন যারা কোটি কোটি টাকা খরচ করছে তারা কি ব্যবসা বাণিজ্য করে? এই সব ব্যবসা, এবং ব্যবসার রক্ষার জন্য বা বিস্তারের জন্য তারা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। রাজনীতিতে এমন পর্যায়ে চলে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এই যে দুর্বৃত্তায়ন এবং দুর্নীতিপরায়ণ দুইটাই রাজনীতি এমনভাবে ঢুকেছে যে এখানে রাজনীতি বলা যায় না। রাজনীতিকে ওইভাবে খাঁটি রাজনীতিবিদ যারা আগে একসময় আমরা দেখেছি তাদের আমরা দেখছি না। আমরা দেখছি এখানে বিভিন্ন ধরনের লোকজন রাজনীতি করছে, এবং রাজনীতিটা করছে নানান কারণে করছে। এখানে রাজনীতি যারা করছে, আমি তো দেখি না রাজনীতি করে কেউ ফকির হয়ে গেছে এই বর্তমান যুগে, এটা আমি কাউকে দেখি না। বরং ফকির আমির হয়ে গেছে, রাজনীতি আমির হয়ে গেছে। তো এই হচ্ছে অবস্থাটা, তাই না? তো সেখানে যাই হোক, এটা বিএনপি যখন হিসাব নিকেশ করে দেখেছে তখন এখানে নির্বাচনটা করে, এই কথাটাই কিন্তু নজরুল ইসলাম খান বলেছেন, এবং ওইটাই আমি মনে করি যে ওইটাই ঠিক আর কি। ওনার কথাটাই উনি যুক্তিসঙ্গত কথা বলেছেন তার পার্টির দৃষ্টিভঙ্গি থেকে। জি জি, জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, তবুও আমার 2-3টা প্রশ্ন রয়ে গেছে আপনার কাছে। যেমন কবির ভাই যেটা বলছিলেন যে নির্বাচন রাজনীতি করে অনেকে ফকির থেকে আমির হয়ে যাচ্ছে, বা এই যে আমরা নতুন 61 জন জেলা পরিষদের চেয়ারম্যান পাবো, সাধারণত অভিজ্ঞতাটা হলো যে বাংলাদেশে যারা ধরেন এমপি হন বা মন্ত্রী হন, চেয়ারম্যান হন, তারা কিন্তু জনগণের সেবা করার কথা, কিন্তু অনেকের বিরুদ্ধে বদনাম আছে যে লোকজন দিয়ে চাঁদাবাজি করানো, মাফিয়া, এক ধরনের ইয়ে। আমরা কি সেই জায়গাতে আরও, উনি যেটা বলছেন এলিট ক্লাবের মেম্বার হওয়া, সেই এলিট চাঁদাবাজ ক্লাবে আরও 61 জন নতুন সদস্য আমরা পেতে যাচ্ছি কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে আপনাকে যেহেতু পেয়েছি, কবির ভাই বলছিলেন যে সরকার এবং নির্বাচন কমিশন চাইলে যে ভালো নির্বাচন সম্ভব সেটা নারায়ণগঞ্জে আমরা দেখেছি। তো সরকার কখনো কখনো চায়, কখনো কখনো চায় না, এমন কি ব্যাপারটা কিনা? সেটা হচ্ছে যে আপনি বিষয়গুলো হচ্ছে যে এই যে আপনি 61 জন বললেন, আচ্ছা রাজনীতি এমন একটা জিনিস, এখানে শরীরে কাদা লাগবে। আপনি ধরেন যে আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে যখন দেশ স্বাধীন করলাম, এবং স্বাধীন হওয়ার পরে 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করা হলো। তারপরে আমরা শুনলাম যে কত রকমের আলোচনা শুনলাম যে লুটতারা, দুর্নীতি, দেশ দখল, কিন্তু আজ পর্যন্ত এই যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে ধরনের অপপ্রচারগুলো দেওয়া হলো, একটা কি প্রমাণ হয়েছে এই অপপ্রচারগুলো? একটা অপপ্রচার প্রমাণিত হয়নি। কারণ এগুলো হচ্ছে দেশপ্রেমিক মানুষের বিরুদ্ধে একটা অপপ্রচার দেশের মধ্যে একটা আছে, যেটা মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি। যখন মুক্তিযুদ্ধ রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে তখন সাম্প্রদায়িকতা দেখেছে, লুঙ্গি খুলে দেখেছে সে হিন্দু না মুসলমান। এই অপকর্মগুলো আছে, এগুলো থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। কাজে এই যে 61 জনের কথা বলছে, আমি মনে করি যে যারা রাজনীতি করে দায়িত্ববোধ থেকেই করে। আর ব্যবসায়ীদেরকে এইভাবে ঢালাওভাবে দুর্নীতিবাজ বলা ঠিক না। ব্যবসায়ীরা যে ঢালাওভাবে দুর্নীতিবাজ হতো তো বাংলাদেশের প্রবৃদ্ধি কিন্তু আজকে 7.1 হতো না। কাজেই ব্যবসায়ীরা যে পার্লামেন্টে থাকতে পারবে না, এই যে আমাদের একটা ভাবনা, যেখানেই যাই রাজনীতিবিদরা নাই, ব্যবসায়ীরা আছে। ব্যবসায়ীরা কি বাংলাদেশের বাইরের কোনো লোক? তো শিক্ষকরা যদি আসতে পারে, আইনজীবীরা যদি আসতে পারে, সাংবাদিকরা ব্যবসায়ীরা আসতে পারবে না। তবে আমি তো মনে করি এটা পজিটিভ দিক যে ব্যবসায়ীরা দেশ গঠনে তাদের সরাসরি ভূমিকা রাখতে চাচ্ছে, এটা খারাপ কিছু দেখি না, যদি তাদের মধ্যে দেশপ্রেম থেকে থাকে। আর আমি এখানে একটা যোগ করে দিই, একদম শুরুতে একজন ভদ্রলোক প্রশ্ন করেছিলেন যে মানে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ী দেন, কিন্তু সেখানে সৎ ভালো দেখে, ব্যবসায়ী হোক, শিক্ষক হোক, আইনজীবী হোক, রাজনীতিবিদ হোক, নমিনেশনটা আরো প্রক্রিয়াটা আরেকটু ক্লিয়ার। এটা তো শুনেন, আমি কিন্তু আমার কথা প্রসঙ্গে অনেকগুলো, আপনার প্রসঙ্গে শুধু একটা কথা আমি বলবো, এই যে ট্রাম্প ব্যবসায়ী হিসেবে নির্বাচিত হয়ে আপনার কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এটা হয়তো সে প্রেসিডেন্ট থাকবে, কিন্তু আপনার পত্র পত্রিকা সর্বত্র কিভাবে দেখেন ব্যবসায়ীরা রাজনীতিতে আসলে কি হয় না হয়, যারা মূলত ব্যবসায়ী। না, আমি আপনার সঙ্গে এই জায়গাটা আমি বুঝছি, আপনার সঙ্গে আমি ডিফারে যাব না, কিন্তু ট্রাম্পকে নির্বাচিত হলে কি হবে এটা আমাদের পরবর্তী অনেক সময় বাকি আছে।
তা আমাদের কথা হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জ যেটা বললেন যে কি ওই আপনার ব্যবসায়ী মানে টাকা দিয়ে বাংলাদেশে, আমি যেটা প্রথমে আলোচনা অনেকবার বলেছি যে বাংলাদেশের একটা রিজার্ভ 32 বিলিয়ন, পার ক্যাপিটাল ইনকাম বেড়ে যাচ্ছে, আমাদের প্রবৃদ্ধি হয়ে গেছে, বাংলাদেশের বিজনেস। এই যে গতকালকে 3 দিন যাবৎ গার্মেন্টস সেক্টর বন্ধ থাকার কারণে আসলে আমি দেখলাম যে এত বড় ক্ষতি হয়ে গেল, এবং সেই ক্ষতি মানে পুষিয়ে নেওয়ার মতো বা ধারণ করার মতো বাংলাদেশে কিন্তু এখন কিন্তু আছে, মানে কোমর শক্ত যে বাংলাদেশের এখন কিন্তু আমাদের নিজের শর্তায়নে পদ্মা সেতুর মতো আমরা মানে বাস্তবায়ন করতে পারি, যে সেই কারণে কিন্তু আমাদের বিদেশিরা কিন্তু আমাদের টাকা এখন অর্থ সাহায্য দিতে পারছে, কারণ আমাদের ক্যাপাসিটি বিল্ড আপ হয়ে গেছে। কাজেই আমাদের আমাদের ইকোনমি যত বেশি গ্রোথ বাড়বে তত কিন্তু এই টাকার প্রভাব আসবে। আজকে আপনি দেখেন যে আমরা টাকা দিয়ে হিসাব করছি, আর কিছুদিন পরে নির্বাচন কিন্তু আমাদের ডলার বা পাউন্ডে বা ইউরোতে হিসাব হইতে পারে, কারণ আমরা অর্থনীতিটা সেই জায়গায় যাচ্ছে। আপনি গতকালকেও আমরা এই টেলিভিশন শিল্পী কলা কৌশলীদের একটা মানে আলোচনায় ছিলাম, সেই জায়গায় আমি দেখলাম যে এই এতগুলো টিভি চ্যানেলের মধ্যে প্রায় 1 লক্ষাধিক মানুষ এখানে কাজ করতেছে, যেটা কিন্তু এই মানুষগুলো আগে যারা শিল্পী ছিল, নাটক করতো বা মঞ্চ নাটক করতো, তাদের কিন্তু পরিবারের ভরণ পোষণ করা কিন্তু কঠিন ছিল। এখন কিন্তু তারা ভালো জীবনযাপন, তাদের সন্তানেরা ভালো লেখাপড়া, এটা কেন হয়েছে? আমাদের অর্থনীতিটা সচল বিকাশের কারণ। কাজেই আমি মনে করি যে এগুলো আছে, কিন্তু এর পাশাপাশি আমি দেখবো যে টাকার প্রভাবের থেকে আমাদের এই যে মূল্যবোধটা আমাদের দেশের প্রতি হচ্ছে কিনা, এই ব্যবসায়ীরা টাকাটা আমরা যে এখানটা ব্যবসা করে টাকাটা উপার্জন করছে, এই টাকাটা দেশের মধ্যে বিনিয়োগ হচ্ছে না দেশের বাইরে চলে যাচ্ছে, এটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। যে আমরা যদি দেশের মধ্যে রেখে যদি দেশের উন্নয়নে কাজে লাগে, তাহলে ব্যবসায়ীরা এই ধরনের দেশপ্রেমিক ব্যবসায়ী তো আরও বেশি বেশি করে উঠে আসুক, বেশি বেশি করে রাজনীতিতে আসুক, আমি একজন রাজনীতিক কর্মী হিসাবে চাই। তো কাজেই আমি এটাকে এইভাবেই দেখতে চাই, কারণ আমাদের দেশের মানে জীবন মানে এই রাজনীতি বা সমাজের মধ্যে কিন্তু অনেক ধরনের মানে বিষয় মানে নেগেটিভ জিনিসগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু এই আলোচনা অনেক বড় আলোচনা, তবু সংক্ষিপ্তভাবে বলি যে যেই স্পিডটা নিয়ে আমরা মুক্তিযুদ্ধটা করেছিলাম 75-এর পরে, সেই স্পিডটা কিন্তু পরদে ক্ষত বিক্ষত হয়েছে। কাজে আমাদেরকে আরো অপেক্ষা করতে হবে আমাদের যেই আরো ভালো দিনের জন্য, সেই অপেক্ষা আমার থাকতে হবে। আমি মনে করি যেই চর্চাটা শুরু হয়েছে, আমরা ভালো দিনের দিকে এগিয়ে যাচ্ছি এবং ভালো দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। শেষটা যেমন হলো যে আমরা যেন ভালোর দিকেই এগিয়ে যাই। আপনারা সবাই ভালো থাকবেন।